সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ অনলাইন টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হয়েছি আবারও আমি মিনুয়ারা বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, উমর বনী এমইএস কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপাল অফ ফিনান্সের ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লোর উপর। আজ আমি আলোচনা করব কোনো একটি বিনিয়োগ প্রকল্পের কিভাবে সিএফএটি নির্ণয় করতে হয়। দেখো তাহলে, সিএফএটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ঠিক আছে, আফটার ট্যাক্স মানে হচ্ছে কর পরবর্তী, আর ক্যাশ ফ্লো হচ্ছে নগদ প্রবাহ। কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করা আজকে আমরা শিখব। তার আগে জেনে নিই ক্যাশ ফ্লো কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও বহির্গমনকে ক্যাশ ফ্লো বলে। নগদ অর্থের আগমন এবং বহির্গমন, এখানে আগমন বলতে ক্যাশ ইনফ্লো, আর বহির্গমন বলতে ক্যাশ আউটফ্লোকে বোঝাচ্ছে। এবার কোনটি ক্যাশ ইনফ্লো আর কোনটি ক্যাশ আউটফ্লো? যদি আমি কোনো একটি বিনিয়োগ প্রকল্পে 1 লাখ টাকা বিনিয়োগ করি, তাহলে কারবার থেকে সেই 1 লাখ টাকা আমাকে দিয়ে দিতে হবে। দ্যাট মিনস ওটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, মানে কারবার থেকে টাকাটা চলে গেল। আর ক্যাশ ইনফ্লো, এই 1 লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে আমি যেই মুনাফাটা অর্জন করেছি ওটাই হচ্ছে ক্যাশ ইনফ্লো, মানে ক্যাশটা কারবারে আসছে, ইন করছে। আচ্ছা, এখন দেখো ক্যাশ ইনফ্লোটা আবার 2 রকমের হয়। কিরকম? মুনাফা অর্জন যদি প্রতি মাসে বা প্রতি বছরে সমহারে হয়, তবে সেটা হবে অ্যানুইটি ক্যাশ ইনফ্লো। ধরো প্রতি মাসে বা প্রতি বছরে আমি 30,000 করে পেয়ে যাচ্ছি, ওটাই হচ্ছে কি অ্যানুইটি ক্যাশ ইনফ্লো। যতদিন মেয়াদকাল থাকবে বিনিয়োগ প্রকল্পের, ততদিন আমি একই হারে টাকাটা পাবো। আর আরেকটি হচ্ছে মিক্স স্ট্রিম ক্যাশ ইনফ্লো। এটা আবার কোনটা? যখন অর্জিত মুনাফা বিভিন্ন পরিমাণে আসবে, সমহারে আসবে না, অসমভাবে আসবে, সেটি হচ্ছে মিক্স স্ট্রিম ক্যাশ ইনফ্লো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টাকা চলে গেলে কারবার থেকে সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, টাকা আসলে কারবারে সেটা হচ্ছে ইনফ্লো। ইনফ্লো আবার 2 রকমের হবে, অ্যানুইটি ক্যাশ ইনফ্লো, মিক্স সিস্টেম ক্যাশ ইনফ্লো। মুনাফা অর্জনের পরিমাণ যখন সমহারে হবে ওইটা হচ্ছে অ্যানুইটি ক্যাশ ইনফ্লো, আর যখন অসমভাবে হবে সেটা হচ্ছে মিক্স সিস্টেম ক্যাশ ইনফ্লো। আচ্ছা, আমি সিএফএটি বের করব মিক্স সিস্টেম ক্যাশ ইনফ্লো ওর মাধ্যমে, যখন মুনাফা অর্জন হবে অসমভাবে। আমি একটা প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শর্টকাটে তুলে দিচ্ছি, পুরো প্রশ্ন তো আর তুলে ধরা সম্ভব না। ধরো আমি একটা মেশিন কিনতে চাই, মেশিনের দাম 1 লাখ টাকা, তাহলে কি লিখব? কস্ট অফ মেশিন, টাকা 1 লাখ। তারপর মেশিনটির ভগ্নাবশেষ মূল্য, যাকে বলা হয় স্যালভেজ ভ্যালু, টাকা হচ্ছে 20,000, 20,000। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে বিনিয়োগ প্রকল্প বা মেশিনটির আয়ুষ্কাল শেষে মেশিনটিকে আমি 20,000 টাকা স্ক্র্যাপ হিসেবে মিনিমাম বিক্রি করে দিতে পারবো। তারপর হচ্ছে ট্যাক্স রেট, মেশিনের ট্যাক্স, সিএফএটির ট্যাক্স রেট হচ্ছে তোমার 40%। তারপর উক্ত প্রতিষ্ঠান অপচয় ধার্যের জন্য স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ধার্য করবে। তাহলে ডেপ্রিসিয়েশন মেথড হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড মানে কি? সরল রৈখিক পদ্ধতি।
তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো না? অপচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি। প্রথম পদ্ধতিটা ছিল কিন্তু স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি, যেখানে অপচয় নির্ণয় করতে হয় ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কি আয়ুষ্কাল। ওই নিয়মেই আমরা এখানে এই মেশিনটির ডেপ্রিসিয়েশন বের করে নিব। আপাতত এই ইনফরমেশন গুলো লিখে নাও, আমি আরো কিছু ইনফরমেশন দিচ্ছি। এবার লিখব মেশিনটি কি পরিমাণ মুনাফা বা ইনফ্লো আমাকে দিয়ে যাবে, কি পরিমাণ মুনাফা প্রতিষ্ঠান এই মেশিনটি থেকে আমরা পাবো। দেখো, প্রথম বছরে আমি পাবো 30,000 টাকা, দ্বিতীয় বছরে দিবে ধরো 35,000 টাকা, তৃতীয় বছরে ধরো লোকসান হলো, চতুর্থ বছরে দেখো 40,000 টাকা, আর পঞ্চম বছরে ধরো 30,000 টাকা। আচ্ছা, প্রথম বছর আয়ুষ্কাল, তার মানে এখানে কিন্তু প্রশ্নে বলেনি মেশিনটির আয়ুষ্কাল কত। তার মানে আমি এখান থেকে দেখে বুঝে নিব মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এই 5 বছর সময়ে প্রথম বছরের মেশিনটি থেকে আমি লাভ পাবো, ইনফ্লো হবে 30,000, তারপরে বছরে 35, তারপর বছরে লোকসান, তারপরে বছরে 40, তারপর বছরে কি 30,000। এখানে অসম না, এই অসম মানে হচ্ছে মেক সিস্টেম ক্যাশ ইনফ্লো। আর যদি এখানে সমান হতো 5টা বছরই 30 30 30 30 30, তাহলে এটা হতো অ্যানুইটি ক্যাশ ইনফ্লোর অঙ্ক। আচ্ছা, এই পদ্ধতিতে আমরা কিভাবে সিএফএটি নির্ণয় করব সেটাই জানবো এই প্রশ্নের আলোকে। এই ক্যাশ ইনফ্লো যেটা লেখা আছে এটাকে আমরা লিখতে পারি সিএফবিটি। এখান থেকে আমরা নির্ণয় করব সিএফএটি। সিএফবিটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে ক্যাশ ইনফ্লো। আমাকে নির্ণয় করতে বলেছে ট্যাক্স দেওয়ার পরে ক্যাশ ফ্লোর পরিমাণ কত হবে। আমার আজকের প্রশ্ন হচ্ছে এইটি। চলো আমি এখন অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ডেপ্রিসিয়েশন বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাহলে ডেপ্রিসিয়েশন সমান কি? স্ট্রেট লাইন মেথডে বলেছিলাম কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। এখানে কস্ট ছিল কত আমার মেশিনে? 1 লাখ টাকা, সালভেজ ভ্যালু কত? 20,000 টাকা, আর লাইফ হচ্ছে 5 ইয়ার্স, এখানে আসবে 16,000 টাকা। প্রতি বছর 5টা বছরে প্রতি বছরই 16,000 টাকা করে মেশিনের অবচয় আমাকে দিতে হবে। এটা ফিক্সড হয়ে গেল, কারণ স্ট্রেট লাইন মেথডে অবচয় সবসময় কি হয়, আয়ুষ্কাল যতদিন থাকবে ততদিন কি হবে, ফিক্সড থাকবে। এবার আসো আমি সিএফএটি নির্ণয়ে চলে যাচ্ছি। এক্ষেত্রে আমাকে একটা ঘর করতে হবে। প্রথমে লিখবো ইয়ার, তারপর লিখবো সিএফবিটি, যে টাকাটা আমাকে দিয়েছে। এখান থেকে বাদ যাবে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? যেটা পাবো সেটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এর থেকে বাদ দিতে হবে ট্যাক্স, 40% ট্যাক্স আমাকে বাদ দিতে হবে। ট্যাক্স বাদ দেওয়ার পর আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে আমি পাবো কি সিএফএটি। সিএফএটি কিভাবে পাবো? এই টাকাটার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দিব, তাইলে সিএফএটি পেয়ে যাব। এখন চলো ইনফরমেশন গুলো লিখি। ইয়ার হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? সিএফএটি কি? সিএফবিটি প্রথমটা হচ্ছে 30,000, দেন 35,000, তারপরটা হচ্ছে 10,000 নেগেটিভ, তারপর হচ্ছে তোমার 40,000, তারপর হচ্ছে তোমার 30,000। এটাই তো ছিল।
আমার ডেপ্রিসিয়েশন নির্ণয় করেছি আমি কত 16,000 16,000 16,000 16,000 16,000 প্রত্যেকটা ইয়ারে 16,000 করে ডেপ্রিসিয়েশন আমি বাদ দিয়ে দিলাম। এই টাকাটা থেকে এই টাকাটা গেলে যা অবশিষ্ট থাকে বাদ দিয়ে দেখাবো। ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে থাকে কত 14,000, ঠিক আছে। তারপরে আসো 19,000, এখানে নেগেটিভ না, এটা বাদ দিতে বলেছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কত হবে 26,000 26,000 আর 40 থেকে 16 গেলে 24,000 আর এখানে হবে 14,000, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে কি করতে হবে 40% ট্যাক্স আমি এই টাকাটা থেকে 40% ট্যাক্স আমি বাদ দিব, ঠিক আছে। আমি এগুলো নাম্বার করে দিচ্ছি 2 3 4 5 5 কিভাবে নির্ণয় করব 4 × 40%, ঠিক আছে। এখানে 14,000 এর উপরে যদি তুমি ট্যাক্স দাও তাহলে আসবে 5,600 টাকা, তারপরে এখানে আসবে 7,500 টাকা, এখানে আসবে নেগেটিভ 10,400, তারপর এখানে আসবে 9,600 আর এখানে আসবে 5,600। ইএটি কিভাবে নির্ণয় করব এই টাকাটা থেকে 14,000 থেকে 5,600 টাকা আমি বাদ দিয়ে দেখাবো, ইবিটি থেকে ট্যাক্সটা বাদ দিব, তাহলে হবে আমার ইএটি। তাহলে এটা যদি 6 নাম্বার ঘর হয় তো এখানে 6 সমান হবে কি 4 4 - 5। তোমাদের সুবিধার্থে আমি এটা বুঝিয়ে দিচ্ছি এভাবে। 14,000 থেকে 5,600 চলে গেলে থাকে 8,400, ঠিক আছে। এখানে হবে 11,400, এখানে হবে 15,600, এখানে হবে তোমার 9,600 আর এখানে হবে 5,000 না এখানে হবে 8,400, সরি 14,400, এখানে হবে 14,400 আর এখানে হবে 8,400। এখন সিএফএটি নির্ণয়ে চলে আসছি আমি। এখন দেখো এটা কত নাম্বার ঘর 7 7 কিভাবে আসবে এই ইএটি আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমি এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আবার যোগ করে দিব, তাহলে আমার সিএফএটি চলে আসবে। তার মানে এখানে কত 3 আর 6 দুটো যোগ করে দিব, 7 কিভাবে পাবো 3 নাম্বার ঘর আর আমি এই 6 নাম্বার ঘরটা যোগ করে দিব, ঠিক আছে। তাইলে এটা হয়ে যাবে। তাহলে আমি এইটা আর এইটা যোগ করে দিব, এখানে আসবে আমার কত 24,400 টাকা, আবার এটা যোগ করে দিব, তাহলে আসবে আমার কত 27,400 টাকা, আর এখানে এটা এখানে প্লাস মাইনাস হয়ে আসবে কত আমার 400 টাকা, আবার এখানে আসবে আমার কত টাকা 30,400 টাকা, আর এখানে আসবে কত 24,400 টাকা। লাস্ট ইয়ারে গিয়ে স্যালভেজ ভ্যালু, আমার স্যালভেজ ভ্যালু কত ছিল 20,000 টাকা, সেই স্যালভেজ ভ্যালুটাকে এখানে নিয়ে আসতে হবে। আমি যদি নিয়ে আসি স্যালভেজ ভ্যালু ছিল কত 20,000 টাকা, এবার সব যোগ করবো, 5টা ইয়ার সিএফএটি পেয়েছি, সাথে স্যালভেজ ভ্যালু ছিল ওটাকে লাস্টের বছরে এনে যোগ করে দিতে হবে, তাহলে এখানে হবে 1 লক্ষ টোটাল 27,000 টাকা। এটাই হচ্ছে আমার আজকে সিএফএটি, ঠিক আছে, বুঝতে পেরেছো? সিএফএটি ক্যাপিটাল বাজেটিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই সিএফএটি একবার নির্ণয় করা শিখে গেলে এটা অনার্স 3rd ইয়ারে গিয়েও পাবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ওখানেও আছে, তোমরা এখানে তো প্রিন্সিপাল অফ ফিনান্স, তো তোমরা এগুলো ক্যাপিটাল বাজেটিং এর চ্যাপ্টারটা তোমরা আরো উপরের লেভেলে গেলে পাবে। ক্যাপিটাল বাজেটিংটা ভালো করে এই জন্য প্র্যাকটিস করবে। আমি যা করিয়েছি তা বাসায় দেখবে, একটু প্র্যাকটিস করবে, অত কঠিন না কিন্তু। আজ এতটুকুই থাকুক, আগামী ক্লাসে আমি আসবো আবার নতুন অঙ্ক নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনলাইন ক্লাসগুলোর প্রতি দৃষ্টি রেখো। আল্লাহ হাফেজ।